টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। একটা ইনিশিয়েটিভ তোমাদের জন্য যেটা আমি স্টার্ট করেছি 10 মিনিটে আনন্দবাজার, যেখানে রোজকার গুরুত্বপূর্ণ খবরের কাগজের যে আর্টিকেলসগুলো রয়েছে, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে অ্যানালিসিস করে দিই এবং তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে থাকি। সো আজকের এই ভিডিওটিতে গতকালকের এবং আজকের অর্থাৎ 25 এবং 26 তারিখের গুরুত্বপূর্ণ খবরগুলো থাকবে এবং তার সাথে সাথে আমি ইম্পর্ট্যান্ট আর্টিকেলস যেগুলো রয়েছে, যেগুলো আমি ডিসকাশন করে দেবো, সেগুলোর একটা কম্পাইলেশন পিডিএফের আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি চাও সেই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে গিয়ে সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো। সো আগের দিনের একটা কোশ্চেন দেওয়া ছিল যে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা রয়েছে 1955-এ যেটা প্রণয়ন করা হয়েছিল, সেই আর্টিকেলটি আজ অবধি অর্থাৎ টিল ডেট কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সো অনেকেই অ্যান্সার দিয়েছো, কিন্তু কেউ সঠিক অ্যান্সার দিতে পারোনি। কেউ লিখেছো 6 বার, কেউ হয়তো 5 বার লিখেছো, বাট কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 9 বার। মানে আজ অবধি টোটাল 9 বার এই আর্টিকেলটি এই অ্যাক্টটি অ্যামেন্ডমেন্ট হয়েছে। ফার্স্ট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1957, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। নেক্সট হয়েছিল 1960-তে, তারপরে 1985 এবং 1986, 92, 2003, 2005, 2015 অ্যান্ড 2019। টোটাল 9 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সো অনেক জায়গায় অবশ্য বলা আছে, যেমন উইকিপিডিয়াতেও অনেক দেখলাম, উইকিপিডিয়াতেও বলা আছে যে 1986 থেকে ওরা ধরেছে অ্যামেন্ডমেন্টটা যেটা কাউন্ট করেছে, বাট রাইট অ্যান্সার কিন্তু 9 বার হবে। সো আজকের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা তোমাদের জন্য যেটা থাকবে, আমি একটা ঘটনা, একটা ইভেন্ট তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে যেটা বলতে হবে যে ইভেন্টটা কোন কেসকে ডিনোট করছে, অর্থাৎ কোন কেসের ব্যাপারে আমি এই আলোচনাটি করছি। ঘটনাটা ঠিক এরকম হয়েছিল, কেরালা স্টেটের কোনো একটি স্কুলে কয়েকজন ছাত্রছাত্রীকে বার করে দেওয়া হয়েছিল, কয়েকজন স্টুডেন্টকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। কী কারণে? কারণ যে ডেইলি প্রেয়ার হতো, ওদের ডেইলি প্রেয়ার, সকালে যে মর্নিং প্রেয়ার হতো, সেখানে জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের ন্যাশনাল অ্যানথেম, সেটা গাওয়ার সময় তারা কিন্তু গাইতো না এবং তারা শুধুমাত্র দাঁড়িয়ে থাকতো, অর্থাৎ তারা কিন্তু সাইলেন্ট থাকতো, কিন্তু তারা রেসপেক্ট শো করতো, অর্থাৎ দাঁড়িয়ে থাকতো, কিন্তু তারা প্রোনাউন্স করতো না, অর্থাৎ ন্যাশনাল অ্যানথেমটা মুখে উচ্চারণ করতো না। সো এটা এগেনস্টে একটা কেস হয়েছিল এবং কেস ফাইল করা হয়েছিল। এক্সপেল করেছিল ওই স্টুডেন্টদেরকে ওই স্কুলটি, এবং তার এগেনস্টে কেস যেটা করেছিল, ওই স্টুডেন্টগুলোর গার্জিয়ানরা কেস করেছিল কেরালা হাইকোর্ট, যেখানে রায় দিয়েছিল যে স্কুল ওই স্টুডেন্টগুলোকে এক্সপেল করে খুব ঠিক করেছে, কারণ তারা আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, সেই ন্যাশনাল অ্যানথেমটাকে গাইতে রিফিউজ করেছে। সো তার ইনস্টিটিউশন বা স্কুলের যে ডিসিশন তাদেরকে এক্সপেল করা, সেটা একদম ঠিক ডিসিশন। সো এরপরে অ্যাপিল করা হয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট কিন্তু কেরালা হাইকোর্টের যে রায় ছিল, সেই কেরালা হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় এবং বলে যে রাইট টু সাইলেন্স যেটা পড়ছে আর্টিকেল 19(1) আন্ডারে, এটা কিন্তু তার মধ্যেই পড়ছে। অর্থাৎ কেউ যদি চায় যে শুধুমাত্র রেসপেক্ট দেখিয়ে কেউ যদি সাইলেন্ট থাকতে চায়, সে থাকতেই পারে, সেটা তার রাইট টু সাইলেন্সের মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের রাইট টু ফ্রিডমে রয়েছে আর্টিকেল 19, তার একটি ক্লজ, রাইট টু সাইলেন্স। এবং এর সাথে সাথে আর্টিকেল 25(1)এও যেটা আমাদের বলা আছে যে রাইট টু প্রপাগেট, প্রফেস অ্যান্ড প্র্যাকটিস এনি টাইপ অফ রিলিজিয়ান, সেখানেও কিন্তু এটা কেরালা হাইকোর্টের যে রায়টা, সেটা হস্তক্ষেপ করছিল। সুতরাং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টিকে খারিজ করে দেয় এবং বলে যে কেউ যদি চায় ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করে, যদি চায় যে সেখান থেকে বিরত থাকুক, তারা কিন্তু সেটা গাওয়া থেকে বিরত থাকতেই পারে, সেটা তাদের অধিকারের মধ্যেই পড়ছে। সো তোমাদেরকে যে ঘটনাটার কথা বললাম, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাটি, সেটি কোন কেস রিলেটেড, মানে কেসটির নাম কি ছিল, সেটি তোমরা যত তাড়াতাড়ি, মানে যে সবচেয়ে ফার্স্টে একদম কারেক্ট অ্যান্সারটি দিতে পারবে, তার নামটি আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব। এবং আমি একটু ক্লু দিয়ে রাখি, কেসটি হয়েছিল 1986-এ, 1986। ওকে, সো নেক্সট আর্টিকেল থেকে আমি স্টার্ট করব আজকের এবং কালকের গুরুত্বপূর্ণ নিউজগুলো।
ফার্স্ট নিউজ যেটা আচমকা হৃদরোগ বিদায় মারাদোনার। তোমরা সবাই জানো, শুনেছো অলরেডি যে আমাদের খুব জনপ্রিয় এবং খুব পপুলার একজন ফুটবলার, লেজেন্ড বলতে পারো, দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনার, তিনি মারা গেলেন সম্প্রতি। 60 বছর বয়স হয়েছিল এবং তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবং 1986 সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা টিমের কিন্তু তিনি অধিনায়ক ছিলেন। নেক্সট যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলের একটি অ্যানালিটিক্যাল আর্টিকেল, অর্থাৎ এখানে হেডিংটি রয়েছে যাদের ভোট থেকেও নেই। এটি লিখেছেন হচ্ছে দিলীপ ঘোষ, তিনি একজন অবসরপ্রাপ্ত আইএস অফিসার। তো তিনি এই আর্টিকেলটির মাধ্যমে যেটা বলতে চাইছেন যে আমেরিকার যে ইলেকশনের যে কাউন্টিং সিস্টেম এবং ভারতের যে ইলেকশনের কাউন্টিং সিস্টেম, তার মধ্যে যে একটা কম্প্যারিজন তিনি এখানে তুলে ধরেছেন। সো এখানে কম্প্যারিজনে দেখানো যাচ্ছে যে ভারতের অপেক্ষাকৃত এতটা বড় একটা গণতান্ত্রিক দেশের নির্বাচন পদ্ধতির যে গণনা, সেই গণনার প্রসেসটা কিন্তু আমেরিকার চেয়ে অনেক 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 বেশি ফাস্ট। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমেরিকার সিটিজেনরা কিন্তু তারা কিন্তু পোস্টাল ব্যালট হোক বা অন্য ইনডাইরেক্ট পদ্ধতিতে কিন্তু তারা ভোট দিতে পারেন এবং তাদের সেই পোস্টাল ব্যালট বা পোস্টাল ব্যালট যেটা আমাদের প্রভিশন রয়েছে, সেই পোস্টাল ব্যালটে কিন্তু ভোট দেওয়ার প্রবণতাটা কিন্তু আমেরিকার অনেক বেশি ভারতের চেয়ে। ভারতে যদিও পোস্টাল ব্যালটের প্রভিশন রয়েছে, তবুও কিন্তু পোস্টাল ব্যালটে মাত্র টোটাল ভোটে 0.4% ভোট পড়ে। সুতরাং লেখক যেটা বলতে চাইছেন যে পোস্টাল ব্যালটের যে প্রভিশনটা রয়েছে সেখানে যদি অ্যামেন্ডমেন্ট এনে বা কোনো সংশোধন এনে যদি এটাকে একটু বৃহত্তর করা যায় অ্যাসপেক্টটাকে, তাহলে কিন্তু অনেক অনেক ভোটার, যেমন উদাহরণস্বরূপ যে বলা যেতে পারে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা পেটের দায়ে এক রাজ্য থেকে অন্য ভিন্ন রাজ্যে বা ভিন্ন জায়গায় কাজ করতে যান এবং তারা কিন্তু এক জায়গায় স্থায়ী হন না, অর্থাৎ সাধারণভাবে বসবাস করা, কোনো জায়গায় যদি কেউ সাধারণভাবে বসবাস করে, অর্থাৎ যদি কারোর কোনো জায়গায় রেসিডেন্স না থাকে কিন্তু সে যদি কোনোভাবে ফুটপাতেও শুয়ে থাকে এবং সেটা যদি কয়েক মাসের জন্য সেখানে যদি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু তারা কিন্তু সেখানকার যে ভোটার, সেই ভোটার হিসেবে গণ্য হন। কিন্তু পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয়, তারা এক সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একবার কোথাও কোনো কাজ পাওয়ার পর আবার তারা শিফট করে যায়। তো এই যে ফ্রিকুয়েন্ট শিফটিংটা হয়, যার জন্য তাদেরকে কিন্তু কোনো জায়গার ভোটার হিসেবে ঠিক মানে এনলিস্টেড করা যায় না। তো যেটা বলা হচ্ছে যে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টটাকে যদি সংশোধন করা যায় এবং পোস্টাল ব্যালটের যে প্রভিশন সেটাকে যদি ওয়াইডেন করা যায়, তাহলে কিন্তু অনেক নাগরিক, আমাদের ভারতবর্ষের অনেক নাগরিকই কিন্তু তার ভোটদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন না এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার যেটা রয়েছে, তারা কিন্তু সেই ভোটাধিকার পালন করতে, মানে অধিকার পালন করতে সক্ষম হবেন। এরপরের আর্টিকেল পথ বন্ধুর। এটি রিলেটেড হচ্ছে সদ্য ক্ষমতায় আসা জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, তার যে সামনের যে গতিপথটি রয়েছে, অর্থাৎ সামনের যে তার কূটনৈতিক রণকৌশল, তিনি কিভাবে অন্যান্য দেশের সঙ্গে তার আমেরিকার সম্পর্কটি আরও সুদৃঢ় করবেন, সেই বিষয়ে আলোচনাটি রয়েছে। এবং এর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কতগুলো সিদ্ধান্ত ছিল, যেমন প্যারিস ক্লাইমেট ডিল থেকে সরে আসা এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কে সাপোর্ট না করা, ইত্যাদি ইত্যাদি। সো এতগুলো ডিসিশনকে আবার রিভার্ট করা, অর্থাৎ ইউটার্ন নেওয়া, কিন্তু তার পক্ষে খুব সহজ হবে না। এবং যেটা বলা হচ্ছে যে যদিও অন্যান্য দেশ কিন্তু আমেরিকাকে পুনরায় ওয়েলকাম করতে ইচ্ছুক, কিন্তু যেটা হচ্ছে যে কংগ্রেস এবং সেনেটের মধ্যে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে, মানে তাদের মধ্যে কাজের মধ্যে কিন্তু একটা বিরোধিতার সৃষ্টি হতে পারে, যার জন্য কিন্তু বাইডেনের কাজটি মোটেও কিন্তু সহজ হবে না। এবং এটা চীন যে দেশটি রয়েছে, চীন কিন্তু কয়েকদিন আগেই কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জো বাইডেনকে, যদিও এটি একটি ফর্মালিটি বলে মনে করা হয়, বাট যেটা মনে করা হচ্ছে যে চীন কিন্তু চাইছে বাইডেন তার এগেনস্টে, তাদের যেমনটি ট্রাম্প সরকার কিন্তু চীনের এগেনস্টে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু চীন চাইছে বাইডেন আসার পর যেন আমেরিকা এবং চীনের যে একদম যেটা বলে একদম মহিনকুল সম্পর্ক, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যদিও সেটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে কিনা সেটা সময় বলবে। এরপরের আর্টিকেল অ্যাপ নিষিদ্ধ হওয়া নিয়ে ক্ষোভ চীনের। সম্প্রতি
ভারতে 43টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে এবং এর আগেও কিন্তু জুন মাসে ভারতে 59টি চীনা অ্যাপ বন্ধ করা হয়েছিল এবং সেপ্টেম্বর মাসে তথ্য প্রযুক্তি আইন মেনে ফের 118টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয় এবং গতকাল আরও 43টি অ্যাপ বন্ধ করা হলো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে রিপোর্ট মেলার পরেই তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে অ্যাপগুলি ভারতে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরের আর্টিকেল, দুয়ারে নিভার সন্ত্রস্ত চেন্নাই। অতি সম্প্রতি যেটা মৌসুম ভবন থেকে জানানো হয়েছে যে অতি প্রবল ঘূর্ণিঝড় নিভার আজ রাত 11টা নাগাদ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করতে শুরু করেছে এবং এই ঝড়টির কিন্তু প্রাবল্য কিন্তু অনেকটাই বেশি থাকবে, অর্থাৎ মোটামুটি যেটা অনুমান করা হচ্ছে যে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার কিন্তু এর গতি থাকবে যখন এটি তামিলনাড়ু পুদুচেরির মাঝামাঝি জায়গায় আসবে তখন, এবং সর্বোচ্চ গতিবেগ 145 কিলোমিটারেরও পৌঁছাতে পারে। সো এই দুর্যোগে ধাক্কা সামলাতে যাবতীয় প্রস্তুতি মোটামুটি কমপ্লিট করে নিয়েছে তামিলনাড়ু এবং পুডুচেরি অ্যাডমিনিস্ট্রেশন। এরপরের আর্টিকেল, কাবুলে বাঁধ দিল্লির, ক্ষুব্ধ পাকিস্তান। কাশ্মীরের সীমান্তে আমরা জানি পাকিস্তানের অনুপ্রবেশ এবং অবিরাম সংঘর্ষ বিরতি লঙ্ঘন চলছেই এবং তা নিয়ে রীতিমতো ভারত পাকিস্তানের সম্পর্ক কিন্তু উত্তপ্ত রয়েছে, কিন্তু এই আবহে আফগানিস্তানে বাঁধ নির্মাণ নিয়ে নতুন একটি সংঘর্ষবিন্দু তৈরি হলো বলে কূটনৈতিক শিবির মনে করছে। গতকাল যে ভারত ঘোষণা করেছে যে কেন্দ্রীয় সরকার কাবুলের বহু প্রতীক্ষিত শাহতুত বাঁধ যেটা রয়েছে শাহতুত বাঁধ সেটি নির্মাণের দায়িত্ব নিচ্ছে এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে জানিয়েছেন যে ভারত আফগানিস্তানের সঙ্গে শাহতুত বাঁধ নির্মাণ বিষয়ক চুক্তিটি সই করা হয়ে গেছে এবং এর ফলে কাবুল শহরে মোটামুটি 20 লক্ষ মানুষ কিন্তু এই বাঁধটি যদি নির্মাণ হয় তাহলে কিন্তু তারা পানীয় জল পাবেন এবং এই বাঁধ নিয়ে যখনই ভারতের উৎসাহ সামনে আসে তখনই কিন্তু পাকিস্তান এর বিরুদ্ধে সরব হয়েছে এবং পাকিস্তান কিন্তু চেষ্টা করছে যাতে এই বাঁধ নির্মাণের যে প্রসেসটি রয়েছে সেটিতে যাতে মানে সফল না করা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং এটার সঙ্গে সঙ্গে অন্য যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে যে শুধু বাঁধই নয়, আফগানিস্তানে গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের 4র্থ পর্যায়ে শুরু করার ঘোষণাও করেছেন বিদেশমন্ত্রী এবং এই মহাপ্রকল্পের অধীনে রয়েছে $8 কোটি মূল্যের ছোট ছোট 100টি প্রকল্প। এরপরের আর্টিকেল, বিয়েতে ধর্ম নয় মানুষই সত্য, রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। একটি খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। অতি সম্প্রতি একটি কেস ফাইল হয়েছিল যেখানে পূর্ব উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা সালামত গত বছর অগস্টে প্রিয়াঙ্কা নামকে মহিলাকে বিয়ে করেন এবং বিয়ের ঠিক আগে প্রিয়াঙ্কা ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন আলিয়া এবং বিয়েতে আপত্তি ছিল প্রিয়াঙ্কার পরিবারের। সেই মাসেই প্রিয়াঙ্কা পরিবারের তরফে যে সালামতের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং বিয়ের জন্য অপহরণের অভিযোগ আনা হয় এবং যেটা দাবি করা হয় যে বিয়ের সময় প্রিয়াঙ্কা অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তাই প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট যেটা রয়েছে পক্সো তার ধারায় অভিযোগ আনা হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টে কেসটি হয়েছিল, কিন্তু অতি সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি রায় এবং এলাহাবাদ হাইকোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে সঙ্গী নির্বাচনে হস্তক্ষেপ করলে নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় এবং কে কার সঙ্গে থাকবেন সেটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার। এর সঙ্গে নাগরিকের মৌলিক অধিকারের বিষয় জড়িয়ে রয়েছে, ফলে সঙ্গী নির্বাচনে হস্তক্ষেপ করলে নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তাই দেশের আইন দুজন মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার দিয়েছে এবং সেক্ষেত্রে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী একে অন্যের সঙ্গে থাকতেই পারেন, কোনো ব্যক্তি, পরিবার, এমনকি রাষ্ট্র তাতে বাধা দিতে পারেন না। সম্প্রতি বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু লাভ জেহাদ এর বিরুদ্ধে আইন প্রণয়ন করার একটা চেষ্টা চলছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই রায়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপরের আর্টিকেল, হেডিং স্বার্থের সংঘাত। আর্টিকেলটি রিলেটেড হচ্ছে আমাদের যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে একটা ইনস্টিটিউশন সেটা হচ্ছে ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা যত ভালো হবে শিল্পের জন্য ঋণও ততই সহজলভ্য হবে এবং তার ফলে ব্যবসা গতি বাড়বে এবং আর্থিক বৃদ্ধিও কিন্তু বাড়বে। সুতরাং ব্যাংকিং ক্ষেত্রে যদি ব্যাংকিং সেক্টরটিকে রিভাইভ করতে হয়, সেই রিভাইভ করতে গেলে কিন্তু কতগুলি স্টেপের দরকার পড়ে এবং যেটা অতি সম্প্রতি দেখা গেছে যে বেশিরভাগ যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে আমাদের দেশে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু অনুৎপাদক সম্পদ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেটের সংখ্যা পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি এবং ব্যাংকগুলো কিন্তু ঋণ ভারে দায়গ্রস্ত হয়ে পড়েছে, যার জন্য আমাদের যে ব্যাংকিং রেগুলেটরি ইনস্টিটিউশন রয়েছে যেমন আরবিআই কিন্তু রিজার্ভ ব্যাংক একটি অভ্যন্তরীণ
অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে এবং এই অভ্যন্তরীণ কমিটি বর্তমানে তাদের সেই সুপারিশ পেশ করেছে এবং তাতে বলা হয়েছে যে বড় যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে আমাদের দেশে তাদেরকে যদি ব্যাংকিং লাইসেন্স দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরটাকে আরও বেশি ওয়াইডেন বা প্রসারিত করার সুবিধা পাওয়া যাবে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কর্পোরেট সংস্থা বা যে লার্জ কর্পোরেট যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে যদি ব্যাংকিং লাইসেন্স দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আখেরে ক্ষতি হবে। তার কারণ হচ্ছে প্রাইভেট এন্টিটিগুলো চাইবে যে ব্যাংক থেকে যতটা সম্ভব বেশি পরিমাণ লোন তাদের প্রফিট মার্জিনটাকে বাড়ানোর জন্য। সো তারা কিন্তু অচিরেই খুব সহজেই কিন্তু ব্যাংক থেকে লোন পেয়ে যাবে। কারণ হচ্ছে একই মালিকানা যদি বোর্ড ব্যাংকিং এবং প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে থাকে, প্রাইভেট বিজনেস কমার্শিয়াল সেক্টরের ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনুৎপাদক যে সম্পদ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট সেটা কিন্তু পরিমাণ আরও বেড়ে যাওয়ার একটা সংকট দেখা দিতে পারে। সুতরাং এই যে সুপারিশটি রয়েছে এই সুপারিশটির এগেনস্টে কিন্তু অর্থনীতিবিদরা কথা বলছেন, যেমন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ রঘুরাম রাজন প্রাক্তন গভর্নর তিনিও কিন্তু এর বিরুদ্ধেই কথা বলছেন এবং এটা বলছেন যে এই যে সুপারিশটি রয়েছে এটি যদি না মানা হয় তাহলে কিন্তু বেটার হয়, কারণ এটি কিন্তু আদতে কিন্তু অর্থনৈতিক আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটাকে কিন্তু আরও বেশি বিপদের মুখে ঠেলে দেবে। এরপরের আর্টিকেলটির হেডিং আপৎকালীন। রিলেটেড হচ্ছে বর্তমানে কোভিড মহামারী পরিস্থিতিতে যে বেসরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলি কিন্তু বোধ বেসরকারি এবং সরকারি স্কুলগুলি কিন্তু বন্ধ রয়েছে এবং বেসরকারি স্কুলগুলি যে ফি কমানো সেটা নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে কেস ফাইল করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু যে রায়টি দিয়েছে সেই রায়ে কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত বেসরকারি এবং চার্জ পরিচালিত স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু টিউশন ফি 20% মকুব করতে হবে এবং স্কুল বন্ধ থাকার কারণে যে সকল পরিষেবা পাওয়া যাচ্ছে না সেগুলোর জন্য কিন্তু কোনো ফি নেওয়া চলবে না। এবং এই যে লড়াইটি এটি কিন্তু বহু মাস ধরে চলছে এবং যেটা যুক্তি দুপক্ষ দিচ্ছে দুপক্ষের যুক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যালিড, কারণ লকডাউনে বহু মানুষই কর্মহীন হয়ে পড়ে আছে এবং আয় কমে গেছে অনেক পরিবারের। সুতরাং যদি এই ফিটি কমানো না হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু স্কুল ছুট হতে বাধ্য হবেন। অনেক সন্ততি কিন্তু শিক্ষার যে তাদের যে পথটি সেটি কিন্তু চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এবং অপরপক্ষে এটাও ঠিক যে বেসরকারি যে স্কুলগুলি সেগুলো কিন্তু সরকারের দিক থেকে কোনো অনুদান পায় না এবং তারা কিন্তু তাদের পুরো যে স্ট্রাকচারটা তারা কিন্তু সেটা কিন্তু চলে হচ্ছে স্টুডেন্টদের যে ফি এবং টিউশন ফি, যে সমস্ত ফিগুলো স্টুডেন্টের কাছ থেকে আদায় করে সেখান থেকে কিন্তু পুরো সিস্টেমটা চলে। সো সেখানে যদি এই টিউশন ফিটা মকুব করা হয় তাহলে কিন্তু তাদের পক্ষেও ভবিষ্যতে এই স্কুলের যে স্ট্রাকচার সেটাকে রান করা কিন্তু কঠিন হয়ে পড়বে। এবং এটা বলা হচ্ছে যে বেসরকারি সেহেতু কিন্তু এই কোর্টের বা গভর্নমেন্টের কিন্তু এখতিয়ার নেই এই বেসরকারি কোনো স্কুলের ক্ষেত্রে কোনো ম্যান্ডেট করে দেওয়া। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে এর আগে কখনো কোভিড-19 পরিস্থিতিটাকে কিন্তু জরুরি অবস্থা বললেও কম বলা হয় না, কারণ এটি একটি মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে গোটা বিশ্বেই এবং স্বভাবতই এটিকে জরুরি অবস্থার চেয়েও গুরুত্বপূর্ণ একটা অবস্থা বললেও অত্যুক্তি হয় না। এবং কোভিড মহামারী পরিস্থিতিতে কিন্তু অনেক কিছু প্রভিশন আমাদেরকে বদলে দিতে বাধ্য করেছে, অনেক ডিসিশন, অনেক চিন্তাধারার পরিবর্তন হয়েছে আমাদের সবারই। এবং সেই সুবাদেই কিন্তু শিক্ষা যে ব্যবস্থা, শিক্ষার যে মানুষের একটা জন্মগত অধিকার, সেই শিক্ষার অধিকারটা যাতে খর্ব না হয় সেদিকেই কিন্তু আমাদেরকে সবাইকেই সচেষ্ট হতে হবে। সুতরাং কোর্ট যে ডিসিশনটি নিয়েছে সেটা কিন্তু একদিক থেকে বলা যেতে পারে এটি কিন্তু একটি অভিপ্রেত ডিসিশন। এবং এটাও বলা হচ্ছে যে ফি মকুবের পরেও কিন্তু অভিভাবকেরা বিভিন্নভাবে আরও কিছু অতিরিক্ত ছাড়ের আবেদন জানাতে পারেন এবং সেক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে সেক্ষেত্রে অর্থাৎ অতিরিক্ত ছাড়ের আবেদনের ব্যাপারটি পুরোপুরি আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ এবং স্টুডেন্টদের যে গার্জেন তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা ঠিক করতে পারবেন যে কীভাবে তারা এই জিনিসটি তারা দেখবেন। এবং এটা দেখতে হবে যে স্কুল পুরোপুরি যেমন নিজেদের যে ডিসিশন যে তারা যে বেসরকারি স্কুলগুলো রান হয় সেগুলো কিন্তু অনেক কর্মচারী কাজ করে থাকেন সেখানে এবং তারাও কিন্তু বেতনভোগী। সুতরাং স্কুলগুলি যদি তাদের প্রাপ্য প্রদেয় যদি না পায় তাহলে কিন্তু তাদের পক্ষে কঠিন হয়ে যায় তাদের কর্মচারীদেরকে স্যালারি দেওয়া। সুতরাং দুদিক থেকে কিন্তু ব্যাপারটি গুরুতর এবং দুদিক থেকে দেখতে হবে যাতে দুই পক্ষেরই যাতে স্বার্থের কোনো সংঘাত না ঘটে।
এরপরের আর্টিকেল, হাফিজের শাস্তিকে পাত্তা দিচ্ছে না দিল্লি। খুব সম্প্রতি তোমরা এই খবরটি, আমিও আগেও বলেছি, যেটা হচ্ছে লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদকে কিন্তু সন্ত্রাসবাদে পুঁজি জোগানোর অপরাধে পাকিস্তান কিন্তু 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু যদিও এই যে প্রভিশনটি, সেটি কিন্তু ইন্ডিয়া খুব একটা ইম্পর্ট্যান্স দিচ্ছে না। তার কারণ হচ্ছে তারা ভালোভাবেই জানে যে এর মাধ্যমে কিন্তু পাকিস্তান এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করছে। অর্থাৎ প্রথমত যেটা করছে যে সন্ত্রাসবাদ দমনে নিজেদের ভাবমূর্তিকে আন্তর্জাতিক মহলের কাছে উজ্জ্বল করার চেষ্টা করছে। কারণ তোমরা সবাই জানো যে পাকিস্তানকে যে FATF রয়েছে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, সেই সংগঠন কিন্তু পাকিস্তানকে তাদের গ্রে লিস্টে রেখেছে ফেব্রুয়ারি 2021 অবধি, এবং এরপরে গ্রে লিস্ট থেকে তাদেরকে সরানো হবে কি না, বা সেটাকে এক্সটেন্ড করা হবে কি না, অথবা তাদেরকে কি আবার গ্রে লিস্ট থেকে ব্ল্যাক লিস্টে ফিরে দেওয়া হবে কি না, সেটা কিন্তু ডিপেন্ড করছে পাকিস্তান এই ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, অর্থাৎ এই 3 মাসে কীরকম অ্যাক্টিভিটি করছে সন্ত্রাসবাদ টেরোরিজমটাকে প্রিভেন্ট করার জন্য, তার পরিপ্রেক্ষিতে। সুতরাং এটি একটা আইওয়াশ হিসেবে ইন্ডিয়া দেখছে। এবং দ্বিতীয়ত যেটা, যে ভারতের পাক বিরোধী যে অভিযোগকে, সেই অভিযোগকে ভোঁতা করে দেওয়ার একটা চেষ্টা, যে তারা এই স্টেপের মাধ্যমে তারা দেখাতে চাইছে যে তারাও কিন্তু টেরোরিজমকে প্রিভেন্ট করার জন্য যথেষ্ট তৎপর। যদিও এটিকে খুব একটা আমল দেওয়া হচ্ছে না নয়াদিল্লির তরফ থেকে। এবং কূটনৈতিক শিবিরের যেটা মতামত, সেটা হচ্ছে যে ধূসর তালিকা, যেটা গ্রে লিস্ট, সেখান থেকে পাকিস্তান বেরিয়ে আসতে পারবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করছে দোহায় তালিবানের সঙ্গে আশরাফ ঘনির যে সরকার রয়েছে, অর্থাৎ আফগানিস্তানের যে গভর্নমেন্ট, সেখানকার সফল দৌত্য এবং শান্তিসূত্রের ওপর। এবং আমেরিকা এটাও জানে যে ইসলামাবাদের সাহায্য ছাড়া কিন্তু যে ঘানির যে সরকার রয়েছে, আশরাফ ঘনি, তারা কিন্তু এককভাবে তালিবানের সঙ্গে এটে উঠতে পারবে না। এবং তাই ট্রাম্পের পর জো বাইডেন আমেরিকার দায়িত্বভার গ্রহণ করলেও পাক নির্ভরতা কিন্তু হোয়াইট হাউসের পুরোপুরি কমবে না। এরপরের আর্টিকেল, আগামী 1.5 বছরে 11% ছুঁতে পারে অনুৎপাদক সম্পদ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, যেটা তোমাদেরকে একটু আগে আমি একটা আর্টিকেলের মাধ্যমে বললাম, যে সমস্ত লায়াবিলিটিস, যেগুলো হচ্ছে ব্যাংক থেকে যে সমস্ত লোনগুলো রিটার্ন আসে না, অর্থাৎ লোনগুলো আবার পুনরায় চোকানো হয় না, এবং তার সাথে সাথে যাদের ইন্টারেস্টও ডিউ থাকে, বোধ আসল অর্থাৎ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যদি ডিউ থেকে যায় অনেক বছর ধরে, সেটা কিন্তু নন পারফর্মিং অ্যাসেটের আওতায় চলে আসে। এবং সেই যে নন পারফর্মিং অ্যাসেটগুলো রয়েছে, তার পরিমাণ কিন্তু আগামী 1.5 বছরে যেটা মনে করা হচ্ছে যে 11% অবধি পৌঁছে যেতে পারে। এবং যেটা তোমরা সবাই জানো যে অতিমারির আগে থেকেই কিন্তু অনাদায়ী ঋণের ভারে দেশের ব্যাংকিং শিল্প জর্জরিত ছিল, এবং তারপরে করোনার জেরে লকডাউন চলাকালীন অনেক দিন অবধি বাণিজ্যিক যে পরিকাঠামো, সেটা আমাদের ধাক্কা খেয়েছে। যার জন্য কিন্তু এই পরিস্থিতিতে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে কিন্তু ব্যাংকিং শিল্পের যেটা NPA, সেটা কিন্তু 10% থেকে 11% ছুঁতে পারে বলে সতর্ক করছে S&P। এটি হচ্ছে একটি রিপোর্ট যেটি প্রকাশ করে হচ্ছে দ্য স্ট্রেস ফ্র্যাকচার্স ইন ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। একটু ভুল বললাম, অ্যাকচুয়ালি রিপোর্ট যেটা, সেটার নামই হচ্ছে দ্য স্ট্রেস ফ্র্যাকচার্স ইন ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং এটি প্রকাশ করছে হচ্ছে S&P সংস্থাটি। এরপর আর্টিকেল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার ব্রাহ্মোস ক্রুজ মিসাইল পরীক্ষা করল ভারতীয় সেনা। এবং ভারত মহাসাগর এলাকায় চলতি সপ্তাহে আরও কয়েকবার ব্রাহ্মোসের পরীক্ষা চালাবে নৌ ও বায়ুসেনা। এবং এই ব্রাহ্মোসের রেঞ্জ কিন্তু আগে 290 কিলোমিটার ছিল, এখন সেটা 400 কিলোমিটার বেশি করা হয়েছে। এবং অলরেডি কিন্তু আমাদের নৌসেনা বা ইন্ডিয়ান নেভি কিন্তু এর ব্যবহার স্টার্ট করে দিয়েছে। এরপরের আর্টিকেল, চাঁদে চীনাযান, চাঁদ থেকে নমুনা সংগ্রহ করার জন্য চালকহীন মহাকাশযান পাঠানো হয়েছে চীনের তরফ থেকে। এবং এই প্রথম কোনো গ্রহ বা উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করতে যান পাঠালো চীন। মঙ্গলবার চাঙ্গে 5 নামে ওই যানটি হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং 20 দিন ধরে এই অভিযানটি চলবে। এরপর আর্টিকেল, সংস্কৃতের শপথ, ভারতীয় বংশোদ্ভূত যুবক গৌরব শর্মা কিন্তু নিউজিল্যান্ডের সদ্য নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রথমে তিনি নিউজিল্যান্ডে যে ঐতিহ্য মাওরি ভাষা, সেই ভাষায়, এবং পরে সংস্কৃত ভাষায়, 2 ভাষার মাধ্যমেই কিন্তু তিনি শপথ নিয়েছেন। এবং তার বয়স হচ্ছে বছর 33, এবং তিনি লেবার পার্টির ভোটে জিতেছেন। সো এগুলোই ছিল গতকালকের এবং আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে অন্যতম, যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। সো হোপফুলি তোমরা প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাচ্ছ। এবং এর সাথে সাথে এটা বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে আয়ত্ত করবো। অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স যে জিনিসটা, সেটা কিন্তু একটি ভাস্ট জিনিস, ভাস্ট একটা এরিয়া। এটা কিন্তু
আয়ত্ত করা ঠিক সম্ভব না, এটার সঙ্গে অ্যাকাস্টমড হওয়াটা সম্ভব। মানে হচ্ছে আন্ডার দ্য সান যা কিছু ঘটছে আমাদের চারিপাশে সেগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। এখন তোমাদেরকে রপ্ত করতে হবে যে কোনটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, সেটা রপ্ত করার জন্য কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের রোজকার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার সঙ্গে তোমাকে অ্যাসোসিয়েটেড থাকতে হবে। অর্থাৎ এরকম না হয়ে যায়, মানে কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমরা ঠিক এরকমভাবে পড়ো না যে মাসের একটা ম্যাগাজিন কিনলাম এবং সেই ম্যাগাজিন থেকে যা যা ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশানগুলো আছে সেগুলো মুখস্থ করে নিলাম। এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায় না। কারেন্ট অ্যাফেয়ার্সকে রপ্ত করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি তোমার চারপাশে যেটা ঘটছে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি যেগুলো আলোচনাগুলো, সেই আলোচনাগুলো কিন্তু আমি সেগুলোই করি যেগুলো হচ্ছে তোমাদের যে অ্যাওয়ারনেসটাকে ইনক্রিজ করবে। এবং শুধু এর মাধ্যমে পরীক্ষায় মার্কস বাড়বে তাই নয়, পরীক্ষার যে শেষ ধাপ অর্থাৎ ইন্টারভিউ কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তার গুরুত্ব কিন্তু অসীম। তোমরা যখন ইন্টারভিউ স্টেজে পৌঁছবে এবং ইন্টারভিউ দেবে তখন তোমরা নিজেই বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা জানা প্রয়োজন। একজন যে অ্যাওয়ার সিটিজেন হিসেবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ভ্যালুয়েবল। সো তোমাদেরকে যেটা বলার যে রোজকার যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা রোজকেই মানে তোমরা ফলো করো এবং চেষ্টা করো যাতে মানে জমিয়ে না ফেলা, অর্থাৎ অ্যাকুমুলেট না করা, অর্থাৎ 1 মাস 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়বো এরকম করে না করে তোমরা যদি এটাকে রোজকার রুটিন হিসেবে ধরে নাও তাহলে কিন্তু তোমরা আস্তে আস্তে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সকেও তোমরা কিন্তু আয়ত্তের মধ্যে এনে ফেলতে পারছো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে।